দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু, বেড়ে 127, নতুন শনাক্ত 414, 2000 নতুন চিকিৎসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত। 2000 নতুন ডাক্তার এবং 6000 নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। করোনা চিকিৎসায় হাসপাতাল নির্ধারণের সমন্বয়হীনতা, মন্ত্রণালয়ের উপর দায় চাপালো স্বাস্থ্য অধিদপ্তর। কোভিড হাসপাতাল করার জন্য আমরা উপনীত হয়েছিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানান এটি আবার জেনারেল হাসপাতালে পরিণত করার জন্য। আমরা তো সিদ্ধান্ত নেই না, এটা মন্ত্রণালয়ে কেন হচ্ছে, এটা ওনাদের কাছে ভালো উত্তর পাবো। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আমি সৃষ্টি ঘটক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর 5 দফা প্রস্তাবনা, বৈশ্বিক ফোরামের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স, ঐক্যবদ্ধ মোকাবেলার আহ্বান। রমজানে সবাইকে বাসায় তারাবি নামাজ আদায়ের নির্দেশনা, মসজিদে জামাতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 12 জন, করা যাবে না ইফতার মাহফিল। করোনা সংক্রমণের মাঝেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এখন পর্যন্ত আক্রান্ত 291, এডিস ধ্বংসে 2 সিটিকে কীটনাশক আমদানির অনুমতি। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 127 জনে। একদিনে 414 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, আর 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 16 জন। গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি মোকাবিলায় 2000 চিকিৎসক ও 6000 নার্স নিয়োগ দেওয়া হবে। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনায় আক্রান্তের ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, 1 মাস আগে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 6 জন, এখন এ সংখ্যা দাঁড়িয়েছে 4186 জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় 3416টি নমুনা পরীক্ষা করে 414 জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। মৃত্যু হয়েছে 7 জনের, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 127 জনে। এই আক্রান্তের মধ্যে 85.26% ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের মধ্যে। আমাদের ঘরে থাকা খুবই আবশ্যক, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 1 মাস আগে 6 জন থেকে আমরা এখন আক্রান্ত ব্যক্তি 4186 জন। স্বাস্থ্যমন্ত্রী জানান, কোনো হাসপাতাল লকডাউন করা হয়নি, ভিআইপিদের জন্য আলাদা হাসপাতালের বিষয়টিও ভিত্তিহীন। করোনা মোকাবেলায় চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে বলেও জানান মন্ত্রী। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এই বিষয়টি সঠিক নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2000 নতুন ডাক্তার এবং 6000 নতুন নার্স নিয়োগের ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি এই নিয়োগের মাধ্যমে আমাদের স্বাস্থ্যসেবা আগামীতে আরো জোরদার হবে। ব্রিফিংয়ে জানানো হয়, স্বাস্থ্যবিধি না মানলে আক্রান্তের হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে। পিপিই ক্রয় বিক্রয় হচ্ছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রমজানে মুসল্লিদের বাসায় তারাবি নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মসজিদে তারাবির নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হলেও জামাতে 12 জন উপস্থিত থাকতে পারবেন, তবে কোনো ইফতার মাহফিলের আয়োজন করা যাবে না। ইসলামী চিন্তাবিদরা বলছেন, আবেগতাড়িত হয়ে জনস্বার্থের এই সিদ্ধান্তকে উপেক্ষা করলে গুনাহ হতে পারে। তোহা খান তামিমের রিপোর্ট। মাহে রমজান বিশ্ব মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর রহমতের এ মাস। আত্মার পরিশুদ্ধি, পাপাচার থেকে মুক্তি লাভের আশায় সিয়াম সাধনার জন্য সারা বছর অপেক্ষা করেন ধর্মপ্রাণরা। তবে অপেক্ষার শেষটা এবার খুব সুখকর নয়। করোনা ভাইরাসের প্রভাবে শারীরিক দূরত্ব বজায় রাখতে যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ থাকায় এবার মসজিদে গিয়ে অন্যান্য নামাজ সহ তারাবির নামাজ আদায় করতে পারবেন না মুসল্লিরা। তবে পূর্বের নির্দেশনা অনুযায়ী জুমার নামাজের মতো ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সহ মসজিদ সংশ্লিষ্ট সর্বোচ্চ 12 জন জামাতে উপস্থিত থাকতে পারবেন। দেশ ও জাতিকে মহামারী থেকে রক্ষায় সরকারের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। মারাই যাবে কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু মৃত্যুর মুখে যাওয়ার ঝুঁকি এটা তো বোঝা যায়। নিশ্চয়ই তারাবি হবে,
তবে বাইরের কোনো লোক যেতে দেওয়া হবে না, এই কারণেই যে মুসল্লিদের জীবনের ঝুঁকি জড়িত আছে এর সঙ্গে। এদিকে ইসলামী চিন্তাবিদরা বলছেন কিয়ামুল লাইল বা তারাবির নামাজের মতো নফল ইবাদত ঘরে আদায় করাই উত্তম। স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে যদি কেউ নিজের আবেগকে কাজে লাগাতে চায়, সে অবশ্যই গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তার দ্বারা অন্য মানুষ আক্রান্ত হতে পারে, সেও আক্রান্ত হতে পারে। নিজ নিজ ঘরে আমরা তারাবির নামাজ আদায় করব এবং বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করব। ইসলামী চিন্তাবিদরা বলছেন যে ঘরে বারবার কোরআন শরীফের তেলাওয়াত হয় সে ঘরে রহমতের ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করা সহ আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করে থাকেন। তাই সংকটের এই সময়ে পরিবারের সদস্যদের নিয়েই ঘরেই তারাবির নামাজ জামাতের সাথে আদায় করলে পূর্ণ সওয়াব হাসিল করা সম্ভব। ওয়াখান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকট মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সমন্বিত দায়িত্বশীলতা ও অংশীদারিত্বমূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে দাতা সংস্থা ও বিশ্ব নেতৃত্ববৃন্দের প্রতি আহ্বান জানান। গতকাল সন্ধ্যায় গণভবন থেকে কোভিড-19 পরবর্তী দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রভাব সংক্রান্ত ভার্চুয়াল কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। মহামারী পরিস্থিতি সামাল দিতে 5 দফা প্রস্তাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। So we need to devise strategies and practice. As a developing country, Bangladesh is facing twin shocks, both supply and demand, due to the pandemic. However, we have undertaken some measures to get rid of the shocks. I've already announced an $11.60 billion package for various sectors of our economy. The primary focus of this package is manufacturing and service sectors, agriculture and social safety net facilities. This support package is equivalent to 3.5% of our GDP. কোভিড রোগীর চিকিৎসায় হাসপাতাল ঠিক করতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। 2-1 দিন বাদেই কাটাছেঁড়া হচ্ছে তালিকা। আবার সংযুক্ত হাসপাতালগুলোর অনেকেরই সক্ষমতাই নেই কোভিড রোগী সামলানোর। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর দায় চাপালো মন্ত্রণালয়ের ওপর। এমন প্রেক্ষাপটে হাসপাতাল ব্যবস্থাপনায় দক্ষতা আরও বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। প্রথম শনাক্ত 8 মার্চ, ধীরে ধীরে বেড়েছে সংক্রমণ। দেশে বর্তমানে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা 4000 পেরিয়েছে। যদিও এর কয়েক সপ্তাহ আগে থেকেই করোনা মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ফলাও করে জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ শুরুর পর প্রথমে কুয়েতমত্রী ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল দিয়ে শুরু হয় কোভিড-19 চিকিৎসা কার্যক্রম। এরপরে তা বাড়তে থাকে। সবশেষ 16 এপ্রিল শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতাল, সোহরাওয়ার্দী সহ 4টি হাসপাতাল যুক্ত করা হয়। 21 এপ্রিল নতুন প্রজ্ঞাপনে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বদলে যুক্ত করা হয় ডিএমসির নতুন ভবন আর পুরনো বার্ন ইউনিট। আবার পুরো হাসপাতাল খালি করার পরে সোহরাওয়ার্দী হাসপাতাল বাদ যায় এই তালিকা থেকে। কোভিড হাসপাতাল করার জন্য আমরা প্রায় 70 থেকে 80 ভাগ আমরা উপনীত হয়েছিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানান এটি আবার জেনারেল হাসপাতালে পরিণত করার জন্য। একটা সময় ওটাতে একটা হয়েছিল যে ওখানে পরে আবার এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করে আমাদের এইভাবে দেওয়া হয়েছে। আমরা ওই অনুযায়ী আমরা এখন কাজ করছি। এদিকে অক্সিজেন সরবরাহের ঘাটতি, চিকিৎসক সংকট, মাস্ক ও পিপি এর অভাবে বেশ কয়েকটি হাসপাতাল কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। আইসিইউটা পুরো রান দরকার, ল্যাব ফ্যাসিলিটি দরকার, একটা পোর্টেবল এক্স-রে দরকার। হয়তো ভবিষ্যতে লোড বাড়লে আরো ডাক্তার লাগবে, আরো সিস্টার লাগবে। এমন পরিস্থিতির জন্য স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যখন আমরা হাসপাতাল নির্বাচন করছি তখন দেখবো যে ওখানে কোনগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, ওই হাসপাতালগুলোকে প্রেফারেন্স দিতে হবে। এমন একটা সেবা দিতে পারতে হবে যাতে মানুষরা আকৃষ্ট হয়ে ওখানে থাকতে পারে। এই জন্য এই জায়গাগুলোতে অনেক বেশি লোক আমাদেরকে রিক্রুট করতে হবে এবং এটার ম্যানেজমেন্ট উন্নত করতে হবে। এমন অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক দায় চাপালেন মন্ত্রণালয়ের ঘাড়ে। এটা পলিসি লেভেলের বিষয়, আমরা তো সিদ্ধান্ত নেই না। এটা মন্ত্রণালয়ে কেন হচ্ছে এটা ওনাদের কাছে ভালো উত্তর পাবেন, ওই উত্তরটা আমার কাছে নাই।
এদিকে শুধু চিকিৎসা ব্যবস্থাপনাই নয়, কোভিড চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর বাইরের অবস্থাও নিয়ন্ত্রণহীন। সাধারণত কোথাও একজন রোগী শনাক্ত হলেই তার বাড়ি কিংবা আশেপাশে এলাকা লকডাউনে করে দেওয়া হয়, অথচ এই হাসপাতালটি যেখানে এখন পর্যন্ত 18 জন কোভিড রোগী চিকিৎসাধীন হচ্ছে, তার দেয়াল ঘুষেই বাজার বসেছে। এই অবস্থা দেখার যেন নেই কেউ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। ময়মনসিংহে সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত 19 চিকিৎসক ও নার্স। বিঘ্নিত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। দ্রুত মানসম্পন্ন পিপিই ও মাস্ক দেওয়ার দাবি। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 291 জনে পৌঁছেছে। এ অবস্থায় মশা নিধনের কীটনাশক সহজলভ্য করতে শিগগিরই বেসরকারি সংস্থাকেও ওষুধ আমদানির তাগিদ স্থানীয় সরকার মন্ত্রীর। তবে নিরাপত্তা বিবেচনায় সিটি কর্পোরেশনকে অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। প্রসূনাশিসের রিপোর্ট। গত বছর 1,01,354 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, আর মারা যান 179 জন। গত বছরের এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 131 জন। সেখানে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 291 জনে। করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি এবছর ডেঙ্গুর ভয়াবহতাও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় দফায় দফায় বৈঠক করে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি ওষুধ ছিটানোর আগেই রাজধানীর খালসহ মশার উৎপত্তি স্থল পরিষ্কার করার তাগিদ মেয়রদের। মশার ব্রিডিং সেন্টার যেটা আছে এটি কিন্তু আমাদেরকে ধ্বংস করতেই হবে। বাসার সাথে বসেছি, আজকে রাজুকের সাথে বসছি, আজকে ওয়ার্কস্পেসের সাথে বসে। ওরা যদি পরিষ্কার না করে, যদি কচুরিপানা থাকে, তার উপরে 1000 স্প্রে দিয়েও কিন্তু কিচ্ছু হবে না। এদিকে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক সহজলভ্য করতে বেসরকারি সংস্থার মাধ্যমে আমদানির অনুমতি চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। যে সমস্ত পেস্টিসাইডগুলো বাংলাদেশে আনা হয়, তো সেগুলাকে কোয়ালিটি এনশিওর করে প্রাইভেট সেক্টরে একাধিক প্রতিষ্ঠান যদি আমদানি করতে পারে, সেগুলো যদি অ্যাভেলেবেল হয়, তাহলে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব উদ্যোগে তার বাড়ির আঙ্গিনাতে এরকম স্প্রে করতে পারবে। এরই পরিপ্রেক্ষিতে কীটনাশকের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধানের শর্তে আপাতত 2 সিটি কর্পোরেশনকে কীটনাশক আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বালাইনাশক, জীবাণুনাশক, এগুলো কিন্তু ক্ষতিকারক দিক আছে, সেটি আমাদের বিবেচনায় রেখে প্ল্যান্ট প্রোটেকশন ডিপার্টমেন্ট তারা যে সকল আইন কানুন মেনে এটা নতুন ইনসেক্টিসাইডকে বাংলাদেশে আনতে দেয়, সেই ব্যাপারে তারা আরো এটাকে সহজতর করার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়রদেরকে গত বছরও আমরা তাদেরকে এটা সহজ করে দিয়েছিলাম, এবছরও সেটা অব্যাহত থাকবে। ওষুধ প্রয়োগে ইতিমধ্যে মশার প্রজননের স্থলসমূহ চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। চিহ্নিত করেছে যে কোন কোন জায়গাতে কোনটা আপনার ব্রিডিং এরিয়াগুলা কোথায় এবং কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে হিট করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়িঘর পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেটি নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান এলজিআরডি মন্ত্রীর। প্রসূনাশিস, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকায় প্রবেশে ও বের হওয়ার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। এই বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের কাজপুরে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং গাবতলী এলাকায় আছেন আহমেদ সালেহিন। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, সৃষ্টি, আপনি জানেন যে গত 5 এপ্রিল থেকে মূলত করোনার সংক্রমণ রোধে এই ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছিল পুলিশের আইজিপি। এরপর থেকে আজকে 24 তারিখ এই সময় পর্যন্ত দেখেছি যে প্রবেশ এবং বের হওয়ার যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু এখন পর্যন্ত সেই কঠোরভাবে আসলে এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কারণ এখন পর্যন্ত মানুষের যেই অর্থাৎ আইন মানার ক্ষেত্রে যে প্রবণতা সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না যে আইন মানুষ মানছে। কারণ এখন পর্যন্ত আপনি যদি দেখেন নারায়ণগঞ্জ হচ্ছে ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। নারায়ণগঞ্জ এই কাজপুরের পাশেই একদম ঘেঁষে রয়েছে নারায়ণগঞ্জ। আমরা দেখি যে সকাল থেকে যে মানুষের যে যাওয়া আসা, গণপরিবহন বা ব্যক্তি পরিবহন কম থাকলেও কিন্তু মানুষের যাওয়া আসার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পরিবর্তনের চিত্র আমরা দেখিনি। মানুষ কিন্তু আগের মতোই ঘর থেকে বের হচ্ছেন, যে যার মতো করে যেদিক খুশি সেদিক যাচ্ছেন। যদিও ঢাকা প্রবেশের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, এর বাইরে আমরা দেখেছি যে
সকাল থেকে পণ্য পরিবহনের যেসব ট্রাকগুলো রয়েছে সেসব ট্রাকে করে কিংবা ড্রাইভারের পাশের সিটে করে যাত্রী নেওয়ার যে প্রবণতা সেসব গাড়িও কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ঢাকা ছাড়ার যে প্রবণতা সেটি কিন্তু মানুষ অনেকটা বেড়েছে। এর বাইরে যে সমস্ত ব্যক্তি পরিবহন কোনো প্রকার প্রয়োজন ছাড়াই ঢাকা ছাড়ার চেষ্টা করছেন কিংবা ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন যাত্রী নিয়ে, তাদেরকে কিন্তু এই কাঁচপুরে যে চেক পোস্টে রয়েছে সেখানে কিন্তু আটকে দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এর বাইরে আমরা দেখেছি যে এই নারায়ণগঞ্জের যে সড়কটি রয়েছে পাশে নারায়ণগঞ্জে এবং এই কাঁচপুর দিয়ে কিন্তু অনেকেই ঢাকায় প্রবেশের যে পায়ে হেঁটে চেষ্টা সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এর বাইরে এই মহাসড়কে এখন যেহেতু ব্যক্তিগত পরিবহনের সংখ্যা একেবারেই নেই বললেই চলে, অর্থাৎ যেই এবং গণপরিবহন নেই, সেক্ষেত্রে কিন্তু অটোরিকশা এবং সিএনজি চালিত রিক্সা কিন্তু সংখ্যা অনেকাংশে বেড়েছে। কেউ কেউ আমরা দেখেছি সেখান থেকে কিন্তু অনেকেই পায়ে হেঁটে ব্যক্তিগত যে সমস্ত মোটর সাইকেলগুলো রয়েছে সেই মোটর সাইকেলে করেই কিন্তু যাত্রী পরিবহনের যে প্রবণতা সেটি কিন্তু দীর্ঘ সময় কিন্তু এখন পর্যন্ত কমতে আমরা দেখিনি। এই মুহূর্তে রয়েছেন রাজধানীর আরেক প্রান্তে রয়েছেন, গাবতলীতে রয়েছেন আমাদের সহকর্মী সালিম, সেখানকার অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমাদের সহকর্মী সাদাত যেমনটি বলছিলেন যে কাঁচপুরের অবস্থা, যে ঢাকায় প্রবেশ মুখে সিকিউরিটি বাড়ানো হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, ঠিক তেমনি গাবতলী এলাকাতেও কিন্তু প্রতিদিনকার মতনই আজকেও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে পুলিশের যে ভূমিকাটা ছিল আজকে কোনো রকম কোনো গাড়ি ভিতরে ঢাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না এবং ঢাকার বাইরে যেতেও দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে এখানে যারাই আসছেন, যারা বিনা প্রয়োজনে বিনা নানা রকম অজুহাত দেখে যারা এখানে আসছেন তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দেখেছি ব্যবস্থা নিতে এবং তারা এখনই দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি বিনা প্রয়োজনে ঢাকা ঢোকার চেষ্টা করছিল বলে তাকে 92(1) উপধারায় তাকে মামলা দেওয়া হচ্ছে, যানবাহন আইনের মামলা যেটি, সেই মামলা তাকে এটি জরিমানা হচ্ছে 3000 টাকার মতো সমপরিমাণে এটি আসছে এবং তাকে কিন্তু এই মুহূর্তে একটি মামলা দিয়ে দেওয়া হলো যেটি বিনা কারণে তিনি ঢাকায় ঢুকেছেন। এরকম করে কিন্তু যারাই আসছেন আজকে দেখেছি একেবারেই বিনা প্রয়োজন তাদেরকে কিন্তু কঠোর হাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা নিচ্ছেন। এবং একটি বিষয় বলে রাখতে চাই যে ভোরের দিকটায় যখন আসলে পুলিশের একটি তাদের নিয়মিত যে ডিউটি দায়িত্ব সেটি যখন পরিবর্তন হয় ঠিক ওই মুহূর্তে কিন্তু কিছুটা শিথিল হয়ে যায় প্রবেশ মুখগুলিতে এবং ঠিক তখন কিন্তু অনেকেই ঢাকার বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন এবং ঢাকার ভিতরে ঢোকারও চেষ্টা করেন ঠিক ওই সময়টিকে। এবং এটা কিন্তু আমরা প্রতিদিনই বলে আসছিলাম, যদি এই সময়টিকে যদি ঘিরে কিছু নিয়ন্ত্রণ করা যায়, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি বাড়ানো যায় তাহলে হয়তো এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। এবং আমরা দেখেছি যে আজকের দিনে যারা হেঁটে ঢুকতে চেষ্টা করছে তাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সব ধরনের জিজ্ঞাসাবাদ শেষেই মূলত তাদেরকে ঢাকায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে কিংবা বের হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। কিন্তু কোনো রকমের অযৌক্তিক অজুহাত দেখিয়েছেন যারা, তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে, তাদের গাড়ি হয়তো ঘুরিয়ে দেওয়া হচ্ছে কিংবা মামলা দেওয়া হচ্ছে অথবা তাদের বিরুদ্ধে অন্যরকম আইনানুগ যে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা তারা কিন্তু নিচ্ছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছে গাবতলী এলাকা থেকে আজকে ঢাকায় প্রবেশের মুখে আসা যাওয়ার সবশেষ খবর। করোনা ভাইরাস প্রতিরোধে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হলেও তা মানছেন না অনেকে। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে আহমেদ সালিহিন এবং এর আগে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। রানা প্লাজা দুর্ঘটনার পর কারখানার কর্মপরিবেশের উন্নয়ন হয়েছে, সুরক্ষিত হয়েছে শ্রমিক অধিকার, এমনটাই দাবি করে শিল্প মালিকরা বলছেন। অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত পূরণ করা হলেও কথা রাখছেন না ক্রেতারা। এদিকে শ্রমিক নেতারা বলছেন গেল 7 বছরের প্রেক্ষাপট বদলেছে কিন্তু অধিকার বঞ্চিতই থেকে গেছেন শ্রমিকরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ঘুরে দাঁড়ায় এখাতের উদ্যোক্তারা, ফলাফল বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ কারখানা বাংলাদেশে। এরপরও শিল্প মালিকদের দাবি বিশ্ববাজারে টিকে থাকতে পারছেন না তারা। একের পর এক বন্ধ হচ্ছে কারখানা, আর করোনার কারণে নতুন করে অনিশ্চয়তার মুখে এখন এ খাতের ভবিষ্যৎ। আমরা অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত মেনে ফ্যাক্টরিগুলিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছি। বাইরে এখানে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস করছে। প্রতি সিজনেই দেখা গেছে 5 to 10% তারা প্রাইস কমাচ্ছে। তো অনেক ফ্যাক্টরি কিন্তু লস দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। এই মহামারীর কারণে এই শিল্পটা টোটালি একটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের এক্সপোর্টিং সবগুলি কান্ট্রি এফেক্টেড। এক্সিস্টিং অর্ডারগুলি কি হবে, সামনে যে নতুন অর্ডারগুলি সিজনাল শুরু হবে সেগুলি কি হবে। শ্রমিক নেতারা বলছেন কর্মপরিবেশের উন্নয়ন হয়েছে কিন্তু নানা আশ্বাসের পরও সুরক্ষিত হয়নি শ্রমিকদের অধিকার।
পশ্চিমা বায়াররা তারাও তাদের জায়গায় অ্যাকাউন্টেবল না, যে মালিকরাও শ্রমিকদের সাথে কথা বলা বা তাদের সাথে বোঝাপড়া কেউ করে নাই। এখন এই যে শ্রমিক ছাঁটাই হচ্ছে, লে অফ হচ্ছে, জোরপূর্বক রিজাইন দেওয়া হচ্ছে, এইগুলা কিন্তু আমাদের এখন আবারও বেড়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন উৎপাদন পর্যায়ে ব্যাপক বিনিয়োগ করার পরও উপযুক্ত দাম না পাওয়ার পেছনে ব্যর্থতা রয়েছে উদ্যোক্তাদেরও। প্রাইস নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা আসলে খুব সীমিত সংখ্যক পণ্যে আমাদের সমস্ত ধরনের ক্যাপাসিটিগুলো নিয়োজিত রয়েছে। উৎপাদন বাড়াতে যেমন বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার, তেমনি কাজে লাগাতে হবে শ্রমিক মালিক সুসম্পর্ককে। তাহলেই সহজ সমাধান মিলবে যে কোনো সংকটের, এমনটাই মনে করেন শিল্প সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্য সেবায় জড়িতরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই 12 চিকিৎসক ও নার্স সহ 19 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসকরা বলছেন সরবরাহ করা নিম্নমানের পিপিই ও মাস্কের কারণে আক্রান্ত হচ্ছেন তারা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা করোনায় আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি এই হাসপাতালে 6 জন চিকিৎসক, 6 জন নার্স সহ করোনা পজিটিভ হয়েছে 19 জনের। আরও অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। আক্রান্তদের সংশ্লিষ্ট ছিলেন এমন চিকিৎসক, নার্স সহ 69 জন আছেন কোয়ারেন্টিনে। একসাথে এত স্বাস্থ্যসেবী আক্রান্ত ও কোয়ারেন্টিনে চলে যাওয়ায় মেডিসিন ও শিশু বিভাগের 2টি ওয়ার্ড এবং ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিটের কার্যক্রম বন্ধ রয়েছে। আক্রান্ত চিকিৎসকেরা বলছেন সরবরাহ করা নিম্নমানের পিপিই ও মাস্কে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না, আর জীবন বাজি রেখে যারা কাজ করছেন তারাও রয়েছেন ঝুঁকিতে। WHO গাইডলাইন অনুযায়ী যে ইকুইপমেন্ট দেওয়ার কথা, সেই গাইডলাইন অনুযায়ী ইকুইপমেন্ট না দেখলেই বোঝা যায় যে ভিতরে আমি কি পরে আছি, যেমন যে ড্রেস পরে আছি সেটাও বোঝা যায়। যারা দিয়েছে N95 নামে, সেটা N95 না। এটা সরকার দিবে, তারপর পড়বো, তারপর ডিউটিতে যাবো, এরকম চিন্তাও করিনি। ডিউটিতে যাইতে হবে, নিজের প্রোটেকশন নিতে হবে, ফ্যামিলির প্রোটেকশন দিতে হবে, এই চিন্তা করে আমরা নানা জায়গায় অনলাইনে অর্ডার করছি। এদিকে দ্রুত চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা। মানসম্পন্ন পিপিই এবং মাস্ক সরবরাহ করা উচিত। তথ্য গোপন করে করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সংক্রমিত হচ্ছেন সেবা সংশ্লিষ্টরা। এভাবে চিকিৎসকরা আক্রান্ত হলে চিকিৎসা সেবা অকার্যকর হয়ে যেতে পারে বলে আশঙ্কা হাসপাতাল পরিচালকের। যে হারে ইনফেকশন রেট বাড়তেছে, চিকিৎসা দেওয়ার মতো কোনো ডাক্তার হয়তো 15-20 দিন পর খুঁজে পাওয়া যাবে না, হসপিটালগুলো সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যাবে। ময়মনসিংহ বিভাগে 23 এপ্রিল পর্যন্ত 20 জন চিকিৎসক, 14 জন নার্স সহ চিকিৎসা সেবা সংশ্লিষ্ট 74 জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। করোনার এই সময়ে একদিকে কর্মহীন দিন এনে দিন খাওয়া মানুষ, অন্যদিকে রমজানের আগমন, দুই মিলে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। প্রতি বছর রমজান নিয়ে বাড়তি আয়োজন থাকলেও এবার বদলে গেছে প্রেক্ষাপট। সাধারণ মানুষ বলছে বর্তমান সময়ে যেখানে খেয়ে বেঁচে থাকাটাই কঠিন, সেখানে রমজানের আলাদা প্রস্তুতি আরো কষ্টের। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। আমাদের চাউল, ডাউল, তেল, চিনি সবই তো লাগে, খেজুর, তারপরে বাবা মাকেও টাকা পয়সা দেওয়া, কিন্তু এবার তো দিতে পারেনি। ন্যায্য মূল্যে টিসিবির পণ্য নিতে এসে গত রমজানের নানা আয়োজনের কথা বলছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বিথি আক্তার। অথচ এবার করোনার হানা বদলে দিয়েছে চিত্র। ঘরে নিত্য পণ্যের যোগান দিতে দিশেহারা মধ্যবিত্তরাও। খেজুর, ফল ফ্রুট সবকিছু কিনি, কিন্তু এবছর তো রমজান আসছে, এখন কোনো টাকা পয়সা নাই। নিম্নের মানুষের চিত্র আরো কঠিন। কেউ কেউ রাস্তায় অপেক্ষা করছেন ত্রাণের আশায়, কেউ ঘরে থাকা শেষ চালটুকু চড়িয়ে দিয়েছেন চুলায়। রোজা আইছে, মনে হইলো তো টাকা নাই, তো মনে করে কি করবো? কাম কাজ নাই, আমার তো ধন সম্পদ নাই বলে কই যা চলে খাম, আমরা এইটার উপরে সব নির্ভর। সরকার এরই মধ্যে পরিস্থিতি মোকাবেলায় 1,25,00,000 পরিবারকে আগামী জুন পর্যন্ত ত্রাণ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। যদিও দিন আনা দিন খাওয়া এসব মানুষগুলো বলছে জনপ্রতিনিধিরা তাদের ভোটার আইডি নিলেও আসেনি সাহায্য। দুজনের কাছে 2টা কাগজ দিচ্ছি সাহায্য সহায়তার জন্য, আশা বেশি। আজকে 25 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। এটা তো বাড়ি নাই, রাস্তাঘাটে থাকি, ফুটপাতে থাকি। আপনারা যদি দেন তাহলে আল্লাহর কাছে দোয়া করুন যে না পাইছি। বেসরকারি সংস্থা ব্রাকের গবেষণা বলছে বর্তমানে 18% নিম্ন মানুষের ঘরে নেই খাবার, আর নতুন করে 60% বেড়েছে দারিদ্র্যের সংখ্যানুপাত। আমাদের ব্র্যাকের জরিপে যেটা এসছে যে এই ধাক্কা সবচেয়ে বেশি পড়েছে নিম্ন আয়ের মানুষের
উপরে। এইরকম পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এখন সামনে এই অভাবী মানুষের পাশে এসে একটু দাঁড়ানো। আমরা এই সমস্যা কালেকটিভলি আমাদেরকে মোকাবেলা করতে হবে। ব্র্যাকের পক্ষ থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করছি। নিম্ন আয়ের এসব মানুষের সাহায্য করতে ব্র্যাকেরও কর্মসূচি আছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা চিকিৎসায় হাসপাতাল নির্ধারণে সমন্বয়হীনতা, বারবার বদল হচ্ছে সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের উপর দায় চাপালো স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর 5 দফা প্রস্তাবনা, বৈশ্বিক ফোরামের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স, ঐক্যবদ্ধ মোকাবেলার আহ্বান। করোনা সংক্রমণের মাঝেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এখন পর্যন্ত আক্রান্ত 291। এডিস ধ্বংসে 2 সিটিকে কীটনাশক আমদানির অনুমতি। এই ছিল সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।